হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরও একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। মুভির শুরুতেই গাদিস নামের একটি মেয়েকে দেখানো হয় যে খুবই নিশ্চুপ হয়ে বসে রয়েছে, আর সেখানে তার সঙ্গে ডিউই নামের একটি মেয়ে দেখা করতে আসে। তাকে বলে, তুমি কেন সবসময় একা একা থাকো? তুমি কি জানো না যে আমরা যদি একসঙ্গে থাকি তাহলে আমাদের কাছে বিপদ আসতে পারবে না? তখন গাদিস তার কথায় উত্তর না দিয়ে একটু পরে তাকে বলে যে সে আবারও ফিরে এসেছে। এটা শুনে ডিউই বলে, কি বলছো এসব? ও কিভাবে ফিরে আসবে? সে তো অনেক বছর আগেই মারা গেছে। এটা শুনে গাদিস তার শরীরের পোশাক খুলে কিছু চিহ্ন দেখিয়ে বলে, দেখো আমি তাকে অনুভব করতে পারছি। ডিউই অবাক হয়ে যায়। গাদিস তাকে হাত দিয়ে ইশারা দিয়ে অন্য রুমে কিছু দেখাতে থাকে। ডিউই পাশের রুমে গেলে সেখানে কিছুই দেখতে পায় না। তাই গাদিসের এই অবস্থা দেখে সে বুঝতে পারে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। এই জন্যই ডিউই এখানেই তার সঙ্গে থাকতে চায়। আর গাদিস কার ফিরে আসার কথা বলছে সেটা আমরা মুভির একটু পরে বুঝতে পারবো। তারা দুজনে যখন রাতে একসঙ্গে ঘুমাতে যাচ্ছিল তখন ডিউইর ফোনে তার ভাই বুদির কল আসে। তাই সে কথা বলার জন্য রুম থেকে বেরিয়ে চলে আসে। আর সে তার ভাইকে বলে গাদিস বারবার আয়ুবের ফিরে আসার কথা বলছে। এটা শুনে বুদি তাকে বলে, আয়ুব তো সেই 15 বছর আগেই মারা গিয়েছে, সে কিভাবে ফিরে আসবে? আমার মনে হয় গাদিসকে ভালো কোনো সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত। সে এখনো আয়ুবের হ্যালুসিনেশন দেখতে পায়, যার জন্য সে বারবার আয়ুবের ফিরে আসার কথা বলছে। তাই তুমি তাকে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও। বুদির সঙ্গে কথা শেষ করে ডিউই ভিতরে এসে একটি টেবিলের সামনে বসে, যেখানে কিছু নিউজ পেপার ও লাসম্যানার পরিবারের সম্পর্কে লেখা ছিল। তার পাশে একটি ফটো ফ্রেমে তাদের সবাইকে একটি ছবিতে দেখা যায়। ছবিটা দেখতে দেখতে ডিউই খেয়াল করে পিছের জানালা থেকে কিছু একটা বাতাসের মতো রুমে ঢুকছে, কিন্তু ডিউই তাকে দেখে ভয়ে একদম চুপসে যায়। আর সিন এখানেই শেষ হয়ে সকালে দেখানো হয়। গাদিস সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে ডিউইকে ডাকতে থাকে। তখনই তার চোখে পড়ে রুমের মেঝেতে পড়ে থাকা রক্তের উপর, যেটা দেখে সে অবাক হয়ে যায়। আর যখনই গাদিস উপরে তাকায় সে দেখে ডিউইর রক্তাক্ত লাশ ছাদের সঙ্গে গেঁথে রয়েছে। মানে কোনো এক ভয়ানক শয়তান তাকে নৃশংসভাবে হত্যা করেছে, আর সেখানে একটি বৃত্তাকার চিহ্নও এঁকে রেখে গেছে। এটা দেখে তো সে ভয়ে চিৎকার করে ওঠে। আর এরপরই মুভির সিন শিফট হয়। লারা ও আলফি নামের দুটি মেয়েকে দেখানো হয়। তারা দুজন রাতে ঘুমানোর আগে আলফি কিছু মেডিসিন খেয়ে নেয়, আর সে লারাকে ঘুমাতে বলে সেও তার বেডে শুয়ে পড়ে। একটু পর আলফি বুঝতে পারে তার পেছনে কেউ তাকে জড়িয়ে ধরে আছে। আলফি ভয় ভয় নিয়ে যখন পেছনের দিকে তাকায় তখন সে তার পেছনে কাউকে দেখতে পায় না। এভাবে ভয়ের মধ্য দিয়ে তার রাত্রি কেটে যায়। কিন্তু সকালে যখনই সে ঘুম থেকে উঠে পড়ে তখনই আলফি দেখতে পায় তার ঘরের মধ্যে কিছু লোক তাদেরকে কিডন্যাপ করতে এসেছে। আলফি তাদেরকে বাধা দিতে গেলে পেছন থেকে একটি মুখোশ পরা লোক তাকে ইলেকট্রিক শক দিয়ে বেহুশ করে ফেলে। আর একটু পরেই তাদের দুজনকে কিডন্যাপ করে শহর থেকে দূরে একটি পোড়া বাড়িতে নিয়ে আসে, যেখানে কোনো লোকের আনাগোনা ছিল না। যখন আলফির জ্ঞান ফিরে আসে তখন সে তার সামনে লিও নামের একটি লোককে দেখতে পায়। আলফি তাকে জিজ্ঞেস করে, তোমরা কারা আর আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছ? তখন সেই রুমের মধ্যে জেন ও বুদি চলে আসে আর আলফিকে জানায় তারা সবাই ভাই বোন। জেন লিও, জেনাস বুদি, মার্তাও ক্রিস্টি। আর আলফিকে যেখানে নিয়ে আসা হয়েছে সেই বাড়িটি আগে ছিল একটি অনাথ আশ্রম, আর এই অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা ছিল আয়ুব ও তার স্ত্রী। আসলে তাদের কোনো ছেলে মেয়ে ছিল না বলে তারা এই অনাথ আশ্রমটি চালু করেছিল। আর এখানে যত অনাথ ছেলে মেয়ে ছিল তারা সবাই ভাই বোনের মতোই বসবাস করত। কিন্তু হঠাৎই আয়ুবের স্ত্রী মারা যাওয়ার জন্য সব বাচ্চাদের আয়ুব অ্যাডপ্ট করে দিত, কিন্তু 7টি ছেলে মেয়েকে তারা অ্যাডপ্ট করতে পারেনি। আর এজন্যই আয়ুব তাদের উপর অনেক অত্যাচার করতে থাকে। কেউ যদি একটু সামান্য পরিমাণ ভুল করে তাহলে আয়ুব তাদেরকে দিনের পর দিন অন্ধকার ঘরে বন্দি করে রাখত। তাদের থেকে এসব কথা শুনে আলফির অনেক বিরক্ত লাগে, যেটা জিন লক্ষ্য করে। তাই সে রেগে আলফিকে একটি পোশাক দিয়ে সেখান থেকে সবাই বেরিয়ে আসে। আলফি বসে না থেকে ড্রেস চেঞ্জ করে বাহিরে এসে সকল রুমগুলো ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু হঠাৎই তার সামনে আয়ুবের আত্মা চলে আসে, যেটা দেখে আলফি ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে নিচে চলে আসে। আলফি নিচে এসে দেখে সবাই বসেছিল। তাকে দেখে জিন রিকোয়েস্ট করে
দেখো, আমরা তোমাদেরকে এখানে কোনো ক্ষতি করতে নিয়ে আসিনি, আমরা সাহায্য চাই। জিন আলফিকে এটাও বলে, তুমি এর আগেও অনেক বিপদে পড়েছ, পুলিশের কাছে গিয়ে অনেক প্রমাণও দিয়েছ। এটা বলেই জিন আলফির দিকে একটি বই এগিয়ে দেয়। আলফি বইটি হাতে নিয়ে খুলে দেখে অবাক হয়ে যায়, কারণ এই সেম বইটি তার বাবার কাছেও ছিল। বইটির ভেতরে আলফি একটি ভয়ানক মহিলার ছবি দেখতে পায়, যেটা দেখে ভয়ে বাইরে এসে সে বমি করতে থাকে। এটা দেখে বুদি আলফিকে সাহায্য করার জন্য পেছনে পেছনে বাইরে চলে আসে, আর আলফি বুদিকে জিজ্ঞেস করে, এই বইটি তোমরা কোথায় পেয়েছ? বুদি তাকে বলে, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা একটি মহিলাকে বাসায় আসতে দেখেছিলাম, আর সেই মহিলাটি এই বইটি আয়ুবকে দিয়েছিল। যেটা শুনে আলফি বুঝতে পারে বুদি সেই তান্ত্রিক মহিলাটির কথা বলছে। আলিফকে বলে, আমার বাবা টাকার লোভে পড়ে কালো জাদু শিখেছিল, কিন্তু আয়ুব কেন এটা শিখতে গেল? যেটা শুনে বুদি বলে, হয়তো আয়ুব কালো জাদু করে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে চেয়েছিল। আর এরপরই দেখানো হয় তারা সবাই মিলে আয়ুবের কফিনের সামনে চলে আসে। আসলে তারা আয়ুবকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল। তারা আয়ুবের মৃত শরীর দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, তাই সেখান থেকে লারা ও ক্রিস্টি উপরে চলে আসে, বাকি সবাই নিচে থেকে যায়। আর তারা সবাই ভাবছিল হয়তো আয়ুবের আত্মাই প্রতিশোধ দেওয়ার জন্য আবারও ফিরে এসেছে, আর তাই এখন এই বইয়ের মাধ্যমে আয়ুবের আত্মাকে চিরতরে শেষ করে দিতে হবে। কিন্তু তারা কেউই জানে না যে সামনে তাদের জন্য কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে। তাই তাদের মধ্যে বলাবলি শুরু হয় যে আয়ুবের আত্মাকে শেষ করার কাজটি কে করবে। তখনই সেখানে থাকা সবাই বলে, আলফি যেহেতু এর আগেও আত্মার থেকে বেঁচে ফিরতে পেরেছে, তাই এই কাজটি আলফি ভালো করতে পারবে। তখনই মার্তা বইটি খুলে পড়ে শোনাতে থাকে, যে কালো জাদু করবে তাকে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বলিদান দিতে হবে। আর আয়ুব কালো জাদু করে আমাদের সবাইকে বলি দিতে চেয়েছিল, কিন্তু সে যেহেতু তার আগেই মারা গিয়েছে, তাই আমাদের এটা বন্ধ করতে হবে। আর আলফি একটি চাকু দিয়ে নিজের আঙুল কেটে রক্ত বের করে আর বইয়ের উপর দিয়ে দেয়। ঠিক তখনই তার শরীরের মধ্যে প্রবেশ করে সেই ভয়ানক আত্মা। আলফি তার চোখের ভেতর দেখতে পায় সেই দিনের সেই ঘটনা, যেখানে সব বাচ্চারা মিলে তাকে একটি রুমের নিচ তলায় আটকে রেখে পুড়িয়ে মেরে ফেলেছিল। আয়ুব তার বাচ্চাদেরকে বলে, মাস্টার তোদেরকে কখনোই ছাড়বে না। এতটুকু দেখার পর আলফি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। একটু পরে সেই ঘরের ভিতর আবহাওয়া অনেক পাল্টে যেতে থাকে। ধীরে ধীরে সেই ঘরটি প্রচন্ড ঠান্ডা হচ্ছিল, যেখানে তারা সবাই শীতে কাতর হয়ে যাচ্ছিল। আর তখনই বুদির ওয়াকিটকিতে আয়ুবের আওয়াজ ভেসে আসে, যেখানে সে বলছিল, এখন তোমাদেরকে এখানে আসার সময় হয়ে গেছে। তো কিছুক্ষণ পর আলফির জ্ঞান ফিরে আসে, আর চারপাশে শুধু আয়ুবের ভয়ানক হাসির শব্দ শোনা যাচ্ছিল। সেই ঘরের ভেতরে থাকা সকল জিনিসপত্রই যেন ভূমিকম্পর মতো কাঁপতে শুরু করে, আর সেখানে থাকা সবকিছু এদিক ওদিক তাদের গায়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। তখনই আয়ুবের আত্মা এসে জেনের গলা চেপে ধরে, যেটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। জেনকে বাঁচাতে বুদি ও আলফি এগিয়ে গেলে আয়ুব আলফির নাম ধরে ডেকে বলে, ভালো চাইলে এখান থেকে চলে যা। যেটা শুনে আলফি ভয়ে সেখানে পড়ে যায়, আর বুদির হাত আয়ুব একদম ভেঙে ফেলে। জেনের মাথা চেপে ধরে বারবার ফ্লোরের সঙ্গে বাড়ি দেয়, যার কারণে জেন সেখানেই মারা যায়। আর নিচ থেকে শব্দ পেয়ে ক্রিস্টি হাতে একটি চাকু নিয়ে দেখতে চায় যে আসলে নিচে কি হচ্ছে, কিন্তু আয়ুবের আত্মা তখনই তাকে বশ করে নেয়। ক্রিস্টি যখনই তার উপর আক্রমণ করতে যাবে, তখনই লানা সেখানে দৌড়ে পালিয়ে অন্য রুমে চলে আসে। কিন্তু ক্রিস্টি তার মাথা দিয়ে দরজায় আঘাত করতে থাকলে দরজা ভেঙে সে রুমের ভেতরে প্রবেশ করে, কিন্তু রুমের ভেতর সে লারাকে খুঁজে পাচ্ছিল না, কারণ লারা তখন আলমারির উপরে বসেছিল। কিন্তু সে তার থেকে লুকিয়ে বাঁচতে পারে না। সে আলমারির উপর থেকে তাকে খুঁজে বের করে। যখনই সে তাকে ধরতে যাবে, তখনই লারা তার উপর আলমারিটি ফেলে সেখান থেকে পালিয়ে আসতে নেয়। আলফি তাকে ঘর থেকে বের করে নিয়ে যখনই দরজা বন্ধ করতে যাবে, তখনই ক্রিস্টি আলফিকে বলে, তোমার বাবা নরক থেকে তোমার জন্য কিছু মেসেজ পাঠিয়েছে। এগুলো শুনে আলফি অনেক রেগে যায়, আর সে তার কাছে গিয়ে তার মাথায় রড দিয়ে আঘাত করতে করতে তাকে সেখানে মেরে ফেলে। এভাবেই সেখানে তাদের দুজনের মৃত্যু হয়, যেটাতে তারা সবাই অনেক ভেঙে পড়ে। আলফি গাদিসের দিকে তাকিয়ে লক্ষ্য করে তার হাতে সেই বই। আলফি মার্তার কাছে গিয়ে তার ওপর রেগে যায়,
আর তাকে বলে, তুমি না বলেছিলে শয়তানের উপাসনা করলে সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে, তাহলে এখানে কেন দুজনের প্রাণ গেল? তখন মার্তা বইটি হাতে নিয়ে দেখায় কিভাবে রিচুয়াল করতে হয়, কিন্তু আলফি এসবের কোনো কথাই শোনে না। সে সোজা লারাকে নিয়ে বাহিরে চলে আসে, আর তারা সবাই মিলে যখন আলফিকে আটকাতে যায় তখন আলফি তাদেরকে বলে, এতক্ষণ তোমরা যা বলেছ আমি সব শুনে এসেছি, কিন্তু আর নয়, আমরা এখনই এখান থেকে চলে যাব। তাই বুদি ঠিক করে তাদেরকে রেখে আসবে, কিন্তু যখনই তারা গাড়িতে ওঠে তখনই গাড়িটি আর স্টার্ট হয় না। বুদি বাহিরে গিয়ে গাড়ি চেক করতে নিলে দেখে কেউ জেনে শুনে গাড়িটির পার্স খুলে এলোমেলো করে রেখেছে। ভিতরে থাকা লারা আলফিকে বলছিল, আমরা কি এখান থেকে বেরোতে পারবো না? কিন্তু আলফি তাকে সান্ত্বনা দেয় যে আমরা খুব শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু তখনই আলফি একটি মহিলার কণ্ঠস্বর শুনতে পায় যে লারার শরীরে প্রবেশ করে কথা বলছিল, আর যে বলে, আমরা এখান থেকে কোথাও যাব না। এটা শুনে আলফি অনেক ভয় পেয়ে যায়। তখনই আলফির লুকিং গ্লাসে তাকায়, আর সে দেখতে পায় পিছনে ভয়ানক একটি আত্মা রয়েছে, যেটা দেখার জন্য সে পিছনে তাকালে দেখে পিছনে কেউ নেই, সেখানে শুধুমাত্র লারা বসে রয়েছে। কিন্তু হঠাৎই তাদের গাড়ির ওপর একটি আত্মা হামলা করে দেয়, আর এখানেই মুভির সিন শিফট হয়। এরপর আমরা আলফিকে একটি অন্ধকার রুমের মধ্যে দেখতে পাই, যেখানে সে চারদিকে বুদি ও লারাকে খুঁজছিল। আর তখনই সেখানে দেখে লারার উপর একটি ভয়ানক আত্মা ভর করেছে, যেটা দেখে সে ভয়ে পেছন দিকে আসতে নাই। কিন্তু তার বাবার আত্মা তাকে বলে, সে এখনো তোমাকে চায়, তুমি তার কাছে ফিরে যাও। আলফি তাকে বলে, কে সে? তখন তার বাবা বলে, তুমি ভালো করে জানো কে তোমাকে চায়। আলফি তার বাবাকে বলে, এসব কিছু তোমার জন্যই হচ্ছে, আমি এগুলো আর নিতে পারছি না, এখন সবকিছু দয়া করে থামাও। আলফির বাবা লাসমান তাকে বলে, আমি অনেক চেষ্টা করেছি তাকে থামানোর জন্য, কিন্তু তার কিছুই হয়নি, আর এখন সে তোমার আত্মাকে চায়, ও তোমাকে এখান থেকে নিয়ে যেতে চায়, তুমি এখান থেকে চলে যাও। ঠিক তখনই আলফি পেছনে তাকিয়ে দেখে আয়ুব তার দিকে তাকিয়ে ভয়ানক হাসি দিতে থাকে। আর যখনই আয়ুব তার হাত ধরে তখনই আলফির হাত পুড়ে যায়, আর তখন আলফির ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটা তার স্বপ্ন ছিল, তবে তার হাতে পুড়ে যাওয়া অংশটি এখনো দেখা যাচ্ছিল। আর এজন্যই আলফি আবারও তাদের কাছে চলে আসে, আর মার্তাকে বলে, আমাকে তোমরা সাহায্য করো, কারণ এই বইটি সম্পর্কে একমাত্র তুমি ভালো বলতে পারবে। তখনই বুদি লিওকে বলে, গাদিসকে এখানে নিয়ে এসো। আর এরপরেই তারা তিনজনে এক জায়গায় সেই বইটি নিয়ে আলোচনা করছিল। তখনই আলফির মনে পড়ে যায় গাদিসের হাতে আঙ্গুল কাটা ছিল, আর সে বুদিকে গাদিসের একটি ছোটবেলার ছবি দেখিয়ে বলে, আমার মনে হচ্ছে এই সব কিছু গাদিসই শুরু করেছে। এটা বলে সে যখনই সেই রুম থেকে বেরিয়ে আসতে নিবে তখনই সে বুঝতে পারে রুমের দরজাটি বাইরে থেকে লক করে দেওয়া হয়েছে। অন্যদিকে লিও গাদিসকে খুঁজতে থাকে। সে একটু পর গাদিসকে খুঁজতে খুঁজতে মাটিতে কিছু চিহ্ন দেখতে পায়, আর একটু পরেই সেখানে গাদিস লিওকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় আর একটি রুমের মধ্যে আটকে ফেলে। আর সে লিওকে বলে, বাবা বলেছে তোমাকে এই রুমের মধ্যে আটকে রাখতে। লিও তখন সেই অন্ধকার রুমে একাই ছিল। সে রুমের মধ্যে কারো আওয়াজ শুনতে পায়, তাই সে একটি লাইটার জ্বালিয়ে দেখে কে রয়েছে সেখানে। তখনই লিও তার সামনে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায় যে তার দিকে দৌড়ে এগিয়ে আসছিল। লিও একটু পেছনে চলে আসলে সেখান থেকে বাচ্চাটি উধাও হয়ে যায়। অন্যদিকে হঠাৎই দেখা যায় ক্রিস্টির লাশের মধ্যে আয়ুবের ভয়ানক আত্মা আবারও ঢুকে পড়েছে, আর সে লিওর ওপর অ্যাটাক করে দেয়। আর আয়ুব লিওর মুখের মধ্যে হাত দিয়ে তার মুখ একদম ছিঁড়ে ফেলে। এদিকে গাদিস চেষ্টা করছিল তার শরীরের মধ্যে আয়ুবের আত্মাকে প্রবেশ করানোর জন্য, আর এখানে অনেক তন্ত্রমন্ত্র পড়ে গাদিসের শরীরের মধ্যে আয়ুবের আত্মা প্রবেশ করায়। অন্যদিকে আলফি ও বুদি দরজা লক ভেঙে বাইরে চলে আসে। এসে তাকে বলে, তুমি এগুলো কি করছো? তখন গাদিস তাকে বলে, তোমারও লিওর কাছে চলে যাওয়া উচিত। গাদিস তখন তাদেরকে বলে যে সে ডিউর সঙ্গে কি করেছে। আসলে গাদিস আয়ুবের আত্মাকে নিয়ে আসার জন্যই তাকে বলে দিয়েছে। গাদিস তখন তাদেরকে এটাও বলে যে আয়ুবের আত্মাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য একটি শক্তিশালী আত্মাকে বলি দিতে হবে, আর তাই সে বেছে বেছে আলফিকে এখানে নিয়ে এসেছে। কেননা আলফি এর আগেও একবার একটি ভয়ানক আত্মার থেকে বেঁচে ফিরে আসতে পেরেছিল। বুদি এসব কিছু শুনে সেই বইটি আগুনে পুড়িয়ে ফেলতে যায়, কিন্তু গাদিস তার ভয়ানক শক্তি দিয়ে আগুন নিভিয়ে ফেলে আর বুদির ওপর হামলা করে দেয়। আয়ুবের আত্মা গাদিসের শরীরের মধ্যে প্রবেশ করার ফলে তার শরীরে অনেক শক্তি চলে আসে, আর গাদিস যখনই আলফিকে মারতে যাবে তখনই গাদিসের কোনো শক্তি আলফির উপর প্রভাব ফেলতে পারে না। তখনই পেছন থেকে মার্তা একটি চাকু নিয়ে এসে গাদিসের ওপর হামলা করে দেয়, কিন্তু গাদিস তার ভয়ানক শক্তি দিয়ে চাকুটি মার্তার পেটের মধ্যেই ঢুকিয়ে দেয়।
এরপরেই গাদিস মার্তা ও আলফিকে সেই রুমের মধ্যে আটকে রেখে সেই রুমে আগুন জ্বালিয়ে দেয়, যেন তারা দুজনেই সেখানে পুড়ে মারা যায়। মার্তা মারা যাওয়ার আগে আলফিকে বলে, দ্রুত এই বইটি ব্যবহার করে গাদিসকে আটকাও, না হলে ও সবাইকে মেরে ফেলবে। আলফি বইটি পড়ে নিজের হাতে পাওয়ার অনুভব করতে থাকে, আর সেই পাওয়ারের মাধ্যমে দরজাটি ভেঙে ফেলে। কিন্তু একটু পরেই আলফি বুঝতে পারে তার হাতটি দেখে মনে হচ্ছিল একটি ডেভিলের হাত। এরপর আলফি সেখান থেকে বুডিকে নিয়ে বেরিয়ে চলে আসে, তাকে বাইরে রেখে লারাকে নিয়ে আসার জন্য আবারও বাড়ির ভেতরে প্রবেশ করে। আলফি ভেতরে দেখে লাসনাভা খুবই ভয়ানকভাবে মুখে হাসি ফুটিয়ে বসে রয়েছে, যেটা দেখে আলফি অবাক হয়ে যায়। অন্যদিকে লারা একটি টিভির মধ্যে থেকে বলছে, আমাকে এখান থেকে বাঁচাও। তাই সে লারাকে বাঁচাতে আলফির রুমের প্রতিটি কোনায় কোনায় তাকে খুঁজতে থাকে। আলফি রুমের একটি কোনায় দুটি মেয়েকে বসে থাকতে দেখে। আলফি তাদের দুজনকে লারার কথা জিজ্ঞেস করলে একজন ইশারা করে আঙ্গুল দিয়ে উপরের দিকে দেখায় আর একজন নিচের দিকে দেখায়। একটু পরে আলফি যখন আবারও তাদের দুজনের দিকে তাকায়, তখন আসলে বুঝতে পারে তারা দুজন হলো ভয়ানক দুটি আত্মা, আর আত্মা দুটি তার দিকে ছুটে আসছিল, আলফির দিকে আক্রমণ করতে আসছিল দেখে তাদের দুজনকে একটি রুমের মধ্যে বন্দী করে ফেলে। আর শেষ মুহূর্তে আলফি লারাকে খুঁজে বের করে। তারা দুজনই যখন বাড়িটি থেকে বের হতে যাচ্ছিল, তখনই তাদের সামনে গাদিস মানে আয়ুব গাদিসের শরীরের মধ্যে প্রবেশ করেছে। সে তাদের সামনে চলে আসে আর আলফিকে বলে সে এখনো তোমার জন্য অপেক্ষা করছে। এটা বলে শয়তানে একটি হাসি দেয়, আর তখনই গাদিস আলফির উপর ঝাঁপিয়ে পড়ে আর বলে, তুমি এখনো তোমার পাওয়ার ব্যবহার করতে শেখনি। এটা বলে গাদিস তার মুখ থেকে রক্ত আলফির মুখের উপর ফেলতে থাকে, আর গাদিস বিশাল এক জিহ্বা বের করে তার মুখের মধ্যে দিতে চায়। আলফি ভয়ে অনেক ছটফট করতে থাকে। তখন সে তার হাতের কাছে একটি ছুরি খুঁজে পায়, যেটা দিয়ে গাদিসের জিহ্বার টুকরো টুকরো করে ফেলে। তখনই গাদিস আলফিকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং আবারও তার উপর আক্রমণ করতে চলে আসে। তখনই আলফি নিজের পাওয়ার ব্যবহার করতে শিখে যায়, আর সে বড় একটি কুড়াল দিয়ে গাদিসের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু তবুও গাদিসকে সে পুরোপুরি মেরে ফেলতে পারে না। এদিকে লারাকে নিয়ে আলফি বাড়ি থেকে বেরিয়ে আসে এবং পুরো বাড়িটি আগুনে জ্বলছিল। এদিকে গাদিসও বাড়িটি থেকে বেরিয়ে তাদের দিকে আবারও আক্রমণ করতে চলে আসে, আর ঠিক তখনই বুদ্ধি করে একটি গাড়ি নিয়ে গাদিসকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। আর এখানেই এই মুভির সবচেয়ে ভয়ানক সিনটি দেখানো হয়, যেখানে গাদিসের পেট চিরে আয়ুব বেরিয়ে আসছিল, যেটা দেখতে খুবই ভয়ানক ছিল। আয়ুব দৌড়ে এসে আলফির শরীরের মধ্যে প্রবেশ করে। আলফি বুঝতে পারে সে এখন তার শরীরকে ব্যবহার করে যা ইচ্ছা করতে পারবে। তাই আলফি কোনো উপায় না পেয়ে একটি ছুরি নিয়ে নিজের বুকের মধ্যে নিজেই ঢুকিয়ে দেয় এবং সে আত্মহত্যা করে। এরপরেই আলফি বুঝতে পারে যে সে অন্য জগতে চলে এসেছে, যেখানে তার সামনে দাঁড়িয়ে আছে একজন ভয়ানক ডাইমেনশনের রাজা। সে আলফিকে বলে, তুমি এখন কোথায় আছো জানো? আলফি বলে, আমি এখন কোথায়? সে তার হাত উঁচু করে দেখায় আর বলে, এটা হচ্ছে শয়তানের দুনিয়া, আর আয়ুব আমার হাতের মুঠোয়। সে তাকে আরো বলে, তুমি চাইলেই তোমার ভেতরে থাকা সকল শক্তিকে ব্যবহার করতে পারতে, কিন্তু সেটা তুমি করনি, যার জন্য তোমাকে এখন মরতে হয়েছে। কিন্তু চাইলে তুমি এখান থেকে মুক্তি পেতে পারবে না, কারণ তোমার আত্মা শুধু আমার। তাই আমি যতক্ষণ পর্যন্ত চাইবো ততক্ষণ পর্যন্ত তুমি পারবে না। এটা বলে সেই ভয়ানক শয়তানটি আলফির ভয়ানক স্থানে একটি আঙ্গুল ঢুকিয়ে দেয়, আর সাথে সাথে আলফি আবারও বেঁচে ওঠে। আর পরদিন সকালবেলা বুদি, আলফি ও লারা সেই বাড়ি থেকে চলে যায়। এরপর বুদি আলফিকে বলে, এই বইটি কি এখন আমাদের কাছে রাখা ঠিক হবে? এটা তো আমাদের জন্য অনেক ভয়ানক। তখন আলফি হাসতে হাসতে বলে, ভয়ানক আবার কেমন? আর এর সঙ্গেই এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।